সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। কাল থেকে ভোটার হালনাগাদ। সংস্কার ও ভোট প্রস্তুতি একসাথে চলতে পারে, জন্মবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে বললেন ফখরুল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আজও থমথমে পরিস্থিতি, কড়া নজরদারিতে রয়েছে বিজিবি ও বিএসএফ। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ফুটবল সম্পর্কে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিসা ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার কার্যালয়ে তার সাথে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশি জনগণের অভূতপূর্ব সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের আবেগপূর্ণ সংযোগ রয়েছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সাথে তুলা সম্পর্কিত বাণিজ্য ও বিনিয়োগের জন্য পূর্ণ মালিকানা বা যৌথ উদ্যোগ স্থাপনের সুযোগ খুঁজতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করতে রাষ্ট্রদূতকে বলেন। প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিসি বলেন, ভোটার তালিকা কার্যক্রমের সহযোগিতার জন্য ইউএনডিপির কাছে অনুরোধ জানানো হয়েছিল। তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিসি। অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কিভাবে সহযোগিতা করা যায় তা নির্ধারণ করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথে চলতে বাধা নেই। রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কারণ ঐকমত্য ছাড়া কোনো কিছু সম্ভব না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার এলাকায় ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সংগঠন ও সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচনের পর যে সরকার আসবে তারাই সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। উন্নত বাংলাদেশ নির্মাণের সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি।
ঐক্যমত ছাড়া কোনো প্রস্তাবই গ্রহণ করা হবে না বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। 1971 সালের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা এই ঘোষণায় মহান মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা পায় সিদ্ধান্তহীনতায় থাকা বাঙালি জাতি। সেদিন মেজর জিয়ার আহ্বানে মুক্তিকামী মানুষ যুদ্ধে নেমে পড়ে শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিপক্ষে। মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জিয়াউর রহমান ভূষিত হন বীর উত্তম উপাধিতে। সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। মহানির্বাচিত হন। সময়ের প্রয়োজনেই 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন এই রাষ্ট্রনায়ক। এরপর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। এগিয়ে নিতে থাকেন দেশকে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমৃত চেষ্টা চালিয়েছেন জিয়াউর রহমান। 1981 সালের 30 মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন দেশপ্রেমিক এই রাষ্ট্রনায়ক। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন রানীর দ্বিতীয় ছেলে জিয়া রহমানের শৈশব কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন পান। সেখানেও অসীম সাহসিকতা, সততা ও নিষ্ঠার প্রমাণ দেন এই বীর। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি চলছে। আদালতের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। বিশেষ ট্রাইব্যুনাল 2-এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, জামিন ও সাক্ষ্য গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ। মুহুর্মুহু পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের হামলায় 5 বাংলাদেশি আহত হয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশের তাৎক্ষণিক তৎপরতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। দিনভর চরম উত্তেজনার পর বিকেলে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় বাহিনী সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত দিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি আরও খবর জানিয়েছেন সহকর্মী বারুল আলম শান্ত। কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গতকাল থেকেই বিজিবি, বিএসএফ এবং দুই দেশের নাগরিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। আমরা গতকালকে দেখেছিলাম যে দুই দেশের নাগরিকদের মাঝে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। তবে আজ সকাল থেকেই আমরা চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অবস্থান করছি। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এখনো পর্যন্ত কোনো ধরনের সারাদিনেই কিন্তু কখনো কোথাও অপ্রীতিকর ঘটনা তেমন খবর পাইনি। আমরা দেখেছি বাংলাদেশের সীমান্তে যারা বিজিবির সদস্য রয়েছেন তারা যেমন কঠোর নজরদারিতে রয়েছেন, অপর প্রান্তে কিন্তু যারা বিএসএফ এর সদস্য রয়েছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন।
সব মিলিয়ে আমরা যদি বলি যে সীমান্তের যে উত্তেজনাটা ছিল সেটা আজকে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে গতকালকে বিজিবি এবং বিএসএফ এর মাঝে পতাকা বৈঠক হয় এবং এই পতাকা বৈঠকের পর থেকে পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে এখনো পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তো এই ছিল আমার কাছে চৌকা সীমান্ত থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চেক প্রতারণার অভিযোগে গত 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান। আদালত সেদিন সাকিব আল হাসান সহ 4 জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল 19 জানুয়ারি। তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান। আদালত পরে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এবং সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে আগামী 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিএনপির পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকা ছিল। নারায়ণগঞ্জ থেকে ওটিবিন জামান 1 নামক অয়েল ট্যাঙ্কারে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তাদের কাছ থেকে এমভি ভুয়া নামে একটি বাল্কহেড, একটি শ্যালো মেশিন, 350 মেট্রিক টন ফার্নেস অয়েল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সকালে ঢাকায় নৌপুলিশের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, গত 10 জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্যাঙ্কারটি শীতলক্ষ্যা নদীতে পৌঁছলে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ে। ঘটনা জানতে পেরে অভিযানে নামে নৌপুলিশ। এরপর বিভিন্ন স্থান থেকে 8 ডাকাতকে আটক করা হয়। একটা ডাকাতের ধরে আপনি 8 জন জড়িত বা 10 জন জড়িত, এর মধ্যে 4 জন একদম কমপ্লিটলি মূল ডাকাত, যাদের একাধিক বা বিভিন্ন সময় ডাকাতি আছে। আবার পাশাপাশি নতুন কিছু রিক্রুট থাকে 2 জন, যারা একদম নিউ কামার। এইটা নিয়ে কম্বিনেশনটা নিয়ে ডাকাত দলটা গঠিত হয়। এখানে আমরা ইতিমধ্যে 4 জন ডাকাতের তথ্য পেয়েছি, যারা 4টা 5টা মামলার আসামি পূর্ব ছিল। বাকিগুলো কিন্তু আমরা চেক করতেছি। এখন যেহেতু মাত্র কালকে আরো কিছু ধরা হয়েছে, এরপরে আমরা আরো ডিটেইলস বলতে পারবো। যুগের সাথে পাল্লা দিয়ে সংবাদের শীর্ষে পৌঁছাতে চায় এশিয়ান টেলিভিশন। এক যুগ পূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রত্যাশা, তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী গুলশান নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে কেক কাটেন মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সাইফুল ইসলাম নয়নকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। দেশের প্রথম উচ্চ প্রযুক্তির বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। বিনোদন এবং সংবাদের মিশেলে চ্যানেলটি এরই মধ্যে 12 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেক কাটার মধ্য দিয়ে দিনটিকে স্মৃতির মালঞ্চে স্মরণীয় করে রাখেন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের ডিএমডি সাজ্জাদ হোসেন রশিদ পারভেজ, ডিএমডি অপারেশনস জাহিদ ইবনে রশিদ, ডিএমডি তুষার রশিদ, ডিএমডি ফয়সাল রশিদ, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ, ওয়াহিদ মুকাই আলী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ সিরাজুল ইসলাম, রূপায়ণ গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর হাবিব রহমান পলাশ সহ এশিয়ান টেলিভিশন ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সুনামের সাথে সংবাদ এবং বিনোদন নিয়ে দর্শকদের মন জয় করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, এশিয়ান টেলিভিশন তার সারথি হতে চায়। আগামীতে আরো ইমপ্রুভ করবো আমাদের বিজনেসটা, যে কারণে এখন রানিং করছি, এবং আমি আশা করবো যে আপনারা সবাই আমাদের সাথে দাঁড়াবেন এবং এই বিজনেসটাকে আরো বড় করানোর জন্য আমরা যে জার্নালিজমের দিক দিয়ে এবং এন্টারটেনমেন্টের দিক দিয়ে আরো বেশ করে একটা ইমপ্রুভমেন্ট আনতে পারি এবং আরো প্রোগ্রাম দিতে পারি এবং বেটার নিউজ দিতে পারি। এটার জন্য আপনাদের সকলকে আমাদের সাথে দাঁড়ানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সাফল্যে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। এশিয়ান টেলিভিশন শুধুমাত্র আমাদের বিনোদন নয়, আমরা যে এটাকে আমাদের সংবাদের জগতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য একটা টেলিভিশনে রূপান্তরিত করতে চাই। একটা প্রোগ্রাম আমাদের যে অ্যাচিভমেন্ট সব আপনাদের জন্য, সব দর্শকদের জন্য। আমি আশা রাখি যে এশিয়ান টিভি যুগে যুগে আপনাদের সাথেই থাকবে। শারীরিক অসুস্থতার কারণে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এশিয়ান টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তো আমরা চাইব যে এশিয়ান টেলিভিশন যে বাংলাদেশের মিডিয়ায় একদম শীর্ষ কয়েকটি টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি হবে। আমি আশা করছি এই মহৎ অনুষ্ঠানে সবার উপস্থিতিতে এই ঘোষণা দিতে চাই যে এশিয়ান টেলিভিশনের নিউজ অন্য উচ্চতায় যাবে এবং এই মধ্যে আমরা নানা রকমের উদ্যোগ নিয়েছি। দর্শকদের জন্য আমরা নিয়মিত সম্প্রচার করছি টার্কিশ ডাবিং সিরিয়াল আয়েশা মরিয়ম। এটা পৃথিবীর প্রায় 57টা দেশে সফলভাবে সম্প্রচারিত হয়েছে এবং এই অনুষ্ঠান টিআরপিতে 1 নম্বর অবস্থানে আছে। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের যে সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট তাদের স্ব অবস্থান থেকে সাপোর্ট দিয়ে আমরা এখন উল্লেখযোগ্য টেলিভিশনগুলোর মধ্যে আমরা আমাদের নিজস্ব একটা অবস্থান করে রেখেছি। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার ভালোবাসায় শুধু একজন না, আমার ধারণা, আমি আশাবাদী যে 100 বর্ষেও আমরা থাকবো না, আমাদের পরের প্রজন্ম থাকবে, 100 বর্ষ পূর্তি এইভাবে পালিত হবে। অনুষ্ঠানে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ সবাইকে অভিনন্দন জানিয়ে কর্ণধাররা আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শতভাগ অর্জন তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করবে এশিয়ান টেলিভিশন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের প্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার আভিজাত্যের প্রতীক স্কাই ভিলার স্কাই লাউঞ্জে গ্রাহকদের জন্য অনুষ্ঠিত হয় দরদভরি গজল নাইট। শিল্পী আরিফুল ইসলাম মিঠুর জাদুকর সুরের গজলে মুগ্ধ হন উপস্থিত সবাই। জমকালো রাতের এই আড্ডায় গজলের সুর মিশে যায় আকাশের তারাদের সাথে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম হিমু। রূপায়ণ সিটি কেবলমাত্র একটি অভিজাত আবাসনী নয়, বরং এমন একটি কমিউনিটি যেখানে সবাই একসাথে হেসে খেলে সময় কাটাতে পারে। জীবনকে রাঙিয়ে দিতে রঙিন আবহে প্রত্যেকটি পরিবারকে একটি আলাদা জগতে প্রশান্তির মুগ্ধতায় বেঁধে রাখা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে আরিফুল ইসলাম মিঠুর জাদুকর সুরের মূর্ছনায় হারিয়ে যায় উপস্থিত শ্রোতারা। সিটির বাসিন্দাদের জন্য নিয়ম করে একের পর এক মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দাঁতভারী গজল নাইট উপহার দেন কর্তৃপক্ষ। এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে গজল উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। রূপায়ণের এই আয়োজনটা সত্যি একটু ব্যতিক্রমী বলবো, এবং আমরা যারা রূপায়ণের ক্লায়েন্ট বলেন বা শুভাকাঙ্ক্ষী বলেন, প্রায়ই এখানে আসি, খুব ভালো লাগছে। রূপায়ণ সিটির লক্ষ্য হল গ্রাহকদের জন্য একটি সুন্দর এবং স্বস্তিদায়ক জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা বলে জানিয়েছেন রূপায়ণ সিটির সিইও এম.এ. মাহবুবুর রহমান। এই বিল্ডিংটা আমরা হ্যান্ডওভার করে দিয়েছি, মানুষ বসবাস করছে। আজকে আমাদের একটা খুব সুন্দর একটা মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে যারা বসবাস করেন কিংবা বসবাস করতে চান তাদের জন্য। বেসিক্যালি তাদেরকে এইখানকার এই প্রিমিয়াম লাইফস্টাইলটা
কীরকম হয়, এখানে থাকার ফিলিংসটা কীরকম হয়, এই জিনিসটা বোঝানোর জন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে আমরা তাদের নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। আজকের এই প্রোগ্রামটা তারই একটা রিফ্লেকশন। এই বিষয়ে রূপায়ণ গ্রুপের মার্কেটিং পরিচালক অমিত চক্রবর্তী জানান, সংস্কৃতি বিকাশ একটি সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সাথে সুন্দর সময় ভাগ করে নিতে পেরে আনন্দিত তিনি। রূপায়ণ সিটি উত্তরা এবং রূপায়ণ গ্রুপ সবসময় আবাসনের পাশাপাশি মানুষের মনোজাগতিক যে উন্নতি আছে সেখানেও কন্ট্রিবিউট করার চেষ্টা করে থাকি, কারণ আবাসন একটা সামগ্রিক বিষয়। কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে শুধুমাত্র মনোনিবেশ করলে এইখানে আসলে সেই সামগ্রিক উন্নয়নটাকে প্রত্যক্ষ করা যায় না। রূপায়ণটা শুরু থেকেই করে আসছে, আরও ভবিষ্যতে অব্যাহত রাখবে। রূপায়ণ সিটি শুধুমাত্র আবাসন ব্যবস্থা নয়, এটি একটি পরিবার যেখানে সবাই একসাথে বসবাস করে এবং আনন্দ ভাগ করে নেয়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 53 নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাস উদ্দিন, তুরাগ থানা বিএনপি ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মিরপুর থানা ও 13 নম্বর ওয়ার্ড এলাকায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, দপ্তর সম্পাদক ABM-A রাজ্জাক সহ আরও অনেকে। রাজধানী মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে কর্মী সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সিদ্দিকী রনি। সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন মাহমুদ বাবু। শনিবার খুলনা বয়রা সাহিত্য সংসদ চত্বরে মোহনা সাহিত্য ও সমাজ কল্যাণ সংগঠনটির সাহিত্যিকদের মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সাইফুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় সংগঠনের সভাপতি কবি ডক্টর নিরাপদ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএল কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর গোলাম সাকলাইন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর নিউ সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। দুপুরে রাজধানীর নিউ সুপারমার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সময় তারা জানান, ষড়যন্ত্রের অংশ হিসেবে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। মামলার বাদী নিজেই হত্যা মামলার আসামি। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। কাল থেকে ভোটার হালনাগাদ। সংস্কার ও ভোট প্রস্তুতি একসাথে চলতে পারে, জন্মবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে বললেন ফখরুল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আজও থমথমে পরিস্থিতি, কড়া নজরদারিতে রয়েছে বিজিবি ও বিএসএফ।
এবং আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।